আমার নিজের তরফ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। বন্ধুরা, কেন আজকে আমাদের এই কর্মসূচি গ্রহণ করতে হচ্ছে বা হয়েছে, আমার পূর্ববর্তী বক্তাদের কাছ থেকে শুনেছেন এবং আপনারাও নিজেরা ইতিমধ্যেই নানাভাবে শুধু অবগত হওয়া না, আপনাদের দৈনন্দিন জীবনের সংকটের মধ্য দিয়ে তিলে তিলে এই সংকটগুলো আজকে উপলব্ধি করছেন। আমাদের দেশের জনবিরোধী স্বৈরাচারে নরেন্দ্র মোদীর নেতৃত্বে গত 12 বছর ধরে এদেশের জনগণকে ধোঁকা দিয়ে চলা সরকার রান্নার গ্যাসের দাম বাড়িয়েছে। ডোমেস্টিক সিলিন্ডার অর্থাৎ যারা সাধারণ পরিবার যে রান্নার গ্যাস কেনেন, আর বিভিন্ন বাণিজ্যিক সংস্থা দোকানে ব্যবসা বাণিজ্যের জন্য যারা গ্যাস কিনতে বাধ্য হন, তাদের গ্যাসের দামও বাড়িয়েছে সিলিন্ডার প্রতি 114 টাকা, যার পরিণাম ভুগতে হবে এদেশের কোটি কোটি মানুষকে, সংখ্যাগরিষ্ঠ এদেশের গরিব, অতি গরিব, মধ্যবিত্ত এবং সকলকে। আর এই গ্যাসের মূল্য বৃদ্ধির ফলে সমস্ত নিত্য প্রয়োজনীয় দ্রব্যের তারও বহুবিধভাবে তার মূল্য বা তার দাম বাড়বে। আমাদের সংসারের যে টানাপোড়েন, অভাব, সেখানে আরো বৃহত্তর সেখানে চাপ যুক্ত হবে। এবং আমাদের অভিজ্ঞতা, পরিস্থিতি যেদিকে যাচ্ছে, এটা শুধুমাত্র রান্নার গ্যাস বা জ্বালানি গ্যাসের দাম বৃদ্ধির মধ্যে সীমাবদ্ধ থাকবে না। আগামী অল্প কিছুদিনের মধ্যে পেট্রোলের দাম বাড়বে, ডিজেলের দাম বাড়বে, বিদ্যুতের মাসুল বাড়বে এবং এই যে উপর্যপরে অপরিহার্য এই সমস্ত যে জ্বালানি বা মানুষের ব্যবহার্য পদার্থের যে দাম বাড়বে, আমাদের দেশের 144 কোটি মানুষের জীবনে আরো বেশি সংকট নামিয়ে আনবে। তার সাথে আপনারা শুনেছেন, অবগত হয়েছেন বা অনেকে নিজেদের পরিবারে ইতিমধ্যেই এই ঘটনাগুলির জন্য উদ্বিগ্ন হয়ে আছেন। আমাদের এই দেশ থেকে দেশে কর্মসংস্থানের কোনো ব্যবস্থা নেই, কাজের কোনো দেশের সরকারের পরিকল্পনা নেই। 1 কোটির উপরে এই দেশের শ্রমজীবী মানুষ আরব দেশের 14-15টা দেশে তারা কর্মরত। তারা শুধু নিজেদের পেট বাঁচাচ্ছেন না, এই 1 কোটি পরিবার তাদের সংসারকে রক্ষা করছেন না। প্রতি মাসে তারা
হাজার হাজার কোটি টাকা আরব দেশে বহু কষ্টে আয় করে আমাদের দেশে তারা রেমিটেন্স করে এখানে পাঠায়। তার থেকে আমাদের দেশের সরকার, কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার তারা ভালো একটা অংশের রেভিনিউ কর তারা আদায় করে। সেই করের টাকায় এদেশের রাস্তাঘাট নির্মাণ হয়, এদেশে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র তৈরি হয়, এদেশের অর্থনীতি তার গতি বাড়ায়। মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ, অন্যায় যুদ্ধ, সেই যুদ্ধের কারণে এই 1 কোটি ভারতীয় তারা একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে তাকিয়ে আছে। সোশ্যাল মিডিয়াতে, খবরে, টেলিভিশনের পর্দায় দেখছেন, অবশ্য সেই খবরগুলোর মধ্যে কিছু অতিরঞ্জিত আছে। তারপরও মধ্যপ্রাচ্যে ইউনাইটেড যে এমিরেটস, সৌদি আরব, কাতার, বাহরেইন, যে সমস্ত দেশগুলোতে লক্ষ লক্ষ শ্রমিক আছে, আর সেই সমস্ত দেশগুলোতে মার্কিন যুক্তরাষ্ট্রের সৈন্যঘাঁটি থাকার কারণে বাধ্য হয়েই নিজেদের আত্মরক্ষার জন্য ইরান ওই সমস্ত দেশে মার্কিন তাদের যে সামরিক ঘাঁটিতে সেখানে মিসাইল ফেলতে হচ্ছে। এতে গোটা আরব দুনিয়া জীবন প্রায় অচল, কারখানা অচল। হয়তো সে সমস্ত দেশের মালিকরা 15 দিন খাওয়াবে, 1 মাস খাওয়াবে, 2 মাস খাওয়াবে, 3 মাস খাওয়াবে, অনন্তকাল খাবে না। বলবে তোমরা তোমাদের ভবিষ্যৎ কি হবে, কিভাবে তোমরা দেশে ফিরবে, তোমরা ভাবো কি হবে। 1 কোটি মানুষের কর্মসংস্থান একটা অনিশ্চয়তার দিকে আজকে ঝুঁকে আছে। তাদের কাছ থেকে হাজার হাজার কোটি টাকা যে রেমিটেন্স আসছে ভারতে, তাদের স্ব পরিবারে এগুলো বন্ধ হয়ে আছে। এগুলো চলতে থাকলে ভারতবর্ষের অর্থনীতির উপরে বিশাল বিশাল এবং সুদূর প্রসারে তার প্রভাব পড়বে। কিন্তু বন্ধুরা, কেন এই বিপর্যয়? কেন আমাদের জ্বালানি গ্যাসের দাম বাড়াতে হলো? কেন 1 কোটি শ্রমিক তাদের জীবনে এরকম একটা অন্ধকার নেমে আসলো? কেন আগামী দিন পেট্রোল ডিজেলের দাম বেড়ে আরো বেশি সংকট নেমে আসার মতো পরিস্থিতি তৈরি হলো? এগুলা কি অনিবার্য ছিল? প্রয়োজন ছিল? সঙ্গত কোনো কারণ ছিল না। কি কারণ? সাম্রাজ্যবাদের পালের গোদা আমেরিকা, তার যে রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প, আমাদের দেশে নরেন্দ্র মোদীরা যেরকম ভাবে কালো টাকা এবং আরো নানা কৌশল করে ক্ষমতা দখল করে, একই কায়দায় মার্কিন দেশেও এই ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার রাষ্ট্রপতির আসনে বসেছে। তার পেছনে মার্কিন দেশের সমস্ত একচেটিয়া পুঁজিপতি, এই পুঁজিপতিরা টাকা ঢেলেছে। সেই পুঁজিপতিদের টাকা
বহু গুণে ফেরত করে দিতে হবে। তাদের অর্থনীতি এই সাম্রাজ্যবাদী অর্থনীতির জন্য ডুবেছে, এটাকে উদ্ধার করতে হবে। ডোনাল্ড ট্রাম্প এই তার বন্ধুদের তাদের মুনাফা স্ফীত করার জন্য সারা পৃথিবীতে ট্যাক্স ওয়ার, শুল্ক যুদ্ধ, ভারতকে, আমেরিকাকে, ইউরোপকে কেনা তোমরা ওই রাশিয়া থেকে তেল কিনতে পারবে না, ইরান থেকে তেল কিনতে পারবে না, তোমাদের দেশের পণ্য আমার দেশে বিক্রি করতে পারবে না, তোমাদের দেশে আমার দেশের জিনিস বেশি বেশি করে তোমাদের দেশে বিক্রি করতে হবে। আমার ব্যবসায়ী বন্ধু ইলন মাস্কের মতো তাদের পুঁজির পার বাড়াতে হবে। এইভাবে একটা ট্যাক্স ওয়ার চলছিল, শুল্ক যুদ্ধ চলছিল। অন্যদিকে সমাজতান্ত্রিক চীন যখন সাম্রাজ্যবাদী অর্থনীতি ডুবছে, টলমল হচ্ছে, সাম্রাজ্যবাদী চীন নিজেদের দেশের অর্থনীতিকে আরো সমৃদ্ধ, আরো সুরক্ষিত করে সারা পৃথিবীতে কিভাবে বৈষম্য দূরীকরণ যায়, উন্নত বিশ্ব, তৃতীয় বিশ্ব এদেরকেও নিয়ে সঙ্গে চলা যায়, সেভাবে এগোচ্ছিল। সেই জায়গায় ট্রাম্প তার এই অপচেষ্টা, তার সাম্রাজ্যবাদী একচেটিয়াবাদ, হেজেমনি, এটা কায়েম করার চেষ্টা করে। এমন একটা সময়েতে একটা ফাইল প্রকাশ হয়। কোন সময়? গত ডিসেম্বর মাস 2025 ইংরাজের, আর 2026 জানুয়ারি মাস একজন কুখ্যাত মার্কিন একজন দালাল, খুনি, নারী নির্যাতনকারী জেফ্রি এপস্টেইন, এই জেফ্রি এপস্টেইন সে সমস্ত এই কুকাণ্ডগুলি করেছে। একটা সময়ে গিয়ে এই কুকাণ্ডের নায়ক যিনি জেফ্রি এপস্টেইন একটা দ্বীপ কিনে সেই দ্বীপের মধ্যে সারা পৃথিবীর ডোনাল্ড ট্রাম্পের মতো এরকম দুশ্চরিত্রের, জনবিরোধী মানসিকতার, বিকৃত মস্তিষ্কের এরকম রাজনৈতিক নেতাদেরকে সেখানে নারী এবং অবৈধ অর্থ লাভের সমস্ত প্রলোভন দেখিয়ে সমস্ত কিছু তাদের ভিডিও রেকর্ড করে রাখে, ছবি করে রাখে, যাতে এদেরকে ব্ল্যাকমেলিং করা যায়। এইভাবে তার কুকর্মের মধ্য দিয়ে সারা পৃথিবীর এরকম সমস্ত জনবিরোধী দুশ্চরিত্র চরিত্রের রাজনীতিবিদ এদেরকে চাপে রেখে তার সাম্রাজ্য সে আরো প্রসার ঘটাতে পারে। কটা ফাইল বেরিয়েছে এরকম? এখন অব্দি যা রিপোর্ট 3 মিলিয়ন, 1 মিলিয়ন হলো 10 লক্ষ, মানে 30 লক্ষ ফাইল। এই 30 লক্ষ ফাইলের মধ্যে 2000 ভিডিও একেবারে চকচকে। এরকম ভিডিও এই সমস্ত তথাকথিত রাষ্ট্রনায়কের নানা রকমের অন্ধকারের সমস্ত কুকাণ্ড,
1,80,000 ছবি, রক চড়ানো ছবি, আর কাদের কাদের ভিডিও, কাদের কাদের ছবি। সেখানে এই ডোনাল্ড ট্রাম্প সাহেব, ইংল্যান্ডের রাজকুমার অ্যান্ড্রু, এবং দুর্ভাগ্য কি সৌভাগ্য, আমাদের ভারতবর্ষের স্বঘোষিত বিশ্বগুরু নরেন্দ্র মোদী, তার নামও নাকি আছে, ছবি টবি আছে কিনা আমি জানি না। ভারতবর্ষের নরেন্দ্র মোদী মন্ত্রিসভার একজন মন্ত্রী, কি নাম জানি মন্ত্রীর নাম, হ্যাঁ, হরদীপ পুরী, যিনি এই পেট্রোলিয়াম দপ্তরের মন্ত্রী, তার ছবি, তার ইমেল, আর যার কথাগুলো এতক্ষণ ধরে বলা হচ্ছে, ওই জল্লাদ ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু, যে নেতানিয়াহু গাজাতে ৭৫,০০০ শিশু, মহিলা, নিরীহ মানুষ খুনের জন্য আন্তর্জাতিক আদালতে, যার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হয়েছে, রায় ঘোষিত হয়েছে, এই নেতানিয়াহু ইসরায়েল থেকে বের হলে ওই মার্কিন যুক্তরাষ্ট্র এরকম কয়েকটা দেশ বাদে কোন একটা দেশে গেলে গ্রেপ্তার হবে, কারাগারে নিক্ষিপ্ত হবে। সারা পৃথিবীর তার বিরুদ্ধে এই ওয়ারেন্ট জারি করা হয়েছে। সে যুদ্ধাপরাধী, মানবিক অধিকার বিরোধী। এই এপস্টিন ফাইল বের হওয়ার পরে ট্রাম্প সাহেবের মাথা ঠিক নেই, নাকি বলছে 30 লক্ষ ফাইলের মধ্যে মাত্র 10 লক্ষ, আরো 20 লক্ষ নাকি আছে, বের হয়নি এখনো। মার্কিন আদালতের ঘোষণা যে 10 লক্ষ বের হয়েছে, এই 10 লক্ষের কুকীর্তিতে ইতিমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রের, ইউরোপের, ইংল্যান্ডের রাজকুমার, এদের পদত্যাগ করতে হয়েছে, কেউ কেউ জেলে গেছে। এরকম একটা জায়গায় সারা পৃথিবী উত্তাল, ক্ষুব্ধ, সারা পৃথিবী কখন এই জল্লাদদের, এই নারী বিরোধী, এই সমস্ত দুশ্চরিত্র নায়কদের ফাঁসি হবে, শাস্তি হবে তাকিয়ে আছে। মানুষের দৃষ্টি অন্যদিকে ধাবিত করার জন্য একটা ক্ষেত্র প্রস্তুত করা দরকার। দুর্ভাগ্য, সেই ক্ষেত্র প্রস্তুত করার রঙ্গমঞ্চ আবার সেই ইসরায়েল, তার রাজধানী তেল আবিব। ফোন আসলো আমাদের দেশের স্বঘোষিত বিশ্বগুরুর কাছে, ভাই একটু তেল আবিবে ইসরায়েলে আসো। আমাদের দেশের প্রধানমন্ত্রী গত 25 এবং 26 ফেব্রুয়ারি তেল আবিবে গেলেন। যে ইসরায়েলে অতীতে এই বিজেপি সরকার আসার আগে আমাদের দেশের কোন প্রধানমন্ত্রী, কোন মন্ত্রী সরকারিভাবে যাননি। নরেন্দ্র মোদী আসার পর এই যাতায়াত শুরু হয়েছে। সেই ইসরায়েলে নেতানিয়াহুর সাথে গলাগলি, মাখামাখি, আর ইসরায়েলের পার্লামেন্টে গিয়ে বক্তৃতা, নিশ্চয়ই অনেকে দেখেছেন। নরেন্দ্র মোদীকে যখন বক্তৃতা দিতে ডাকা হয়, ইসরায়েলের পার্লামেন্ট খালি হয়ে গেছে, মাত্র অল্প কয়েকজন লোক তাকে, তার বক্তব্য শোনার জন্য বসেছিলেন। তারিখটা হলো 26 ফেব্রুয়ারি। আর তারপর দিন ফিরে আসলেন, আর 28 তারিখে মার্কিন যুক্তরাষ্ট্র আর ইসরায়েল মিলে
ইরানের উপরে আক্রমণ শুরু করে দিল। কি আক্রমণ শুরু করেছে? আমেরিকা। যে আমেরিকা ভারত পাকিস্তানের যুদ্ধ থামায় না। না বাবা, যুদ্ধ ভালো না। যে ডোনাল্ড ট্রাম্প প্রতি বছর একটা ওই নোবেল পুরস্কার, শান্তি নোবেল পুরস্কার দেয়, সে যুদ্ধ থামিয়ে নোবেল পুরস্কারের জন্য দাবিদার হয়। আর সেই নোবেল পুরস্কার দাবিদার ডোনাল্ড ট্রাম্প ইরানের উপর যুদ্ধ ঘোষণা করলো, যুদ্ধ চালিয়ে আরম্ভ করে দিল। কি অপরাধ ইরানের? ইরান নাকি পারমাণবিক অস্ত্র তৈরি করছে। আরে ইরান তো আন্তর্জাতিক পারমাণবিক যে নিরীক্ষণ, যে আন্তর্জাতিক সংস্থা আছে, তার কাছে গোটা ইরানের মধ্যে কোথায় কোথায় এরকম কিছু করে গোপনে সন্দেহ আছে কিনা এগুলো দেখানোর জন্য উদাম করে দিয়েছে। আজ পর্যন্ত কেউ ইরানে এরকম কোন ল্যাবরেটরিতে কিছু হয়েছে বলে আঙ্গুল তুলতে পারেনি। এইভাবে ইরানের ওপর চাপ সৃষ্টি হয়েছে। আর যুদ্ধ লাগিয়ে দিয়ে কি বলছে? পারমাণবিক কেন্দ্র বা পারমাণবিক অস্ত্র উৎপাদন, এটাকে ধ্বংস করা না। ইরানের সেখানকার শাসক দল খামেনি, তাকে হটাতে হবে। তাকে হটিয়ে সেখানে আমেরিকার বশংবদ সরকার বসাতে হবে। কেন দরকার বশংবদ সরকার? কারণ ইরান পৃথিবীর বৃহত্তম প্রাকৃতিক তেলের ভান্ডার, আরো বহু কিছু খনিজের। তার কদিন আগে ভেনেজুয়েলা রাতের অন্ধকারে অপারেশন চালিয়ে ভেনেজুয়েলার রাষ্ট্রপতি মাদুরো এবং তার স্ত্রীকে অপহরণ করে মার্কিন জেলে নিক্ষিপ্ত করেছে। এই যে ঘটনাবলীগুলো, পরম্পরাগুলো কি দেখা যায়? যে নরেন্দ্র মোদী সাহেব ইসরায়েলে গেলেন, কুলাকুলি করলেন, সলা পরামর্শ করলেন, একদিন বাদে যুদ্ধ। তার মানেটা কি? ডোনাল্ড ট্রাম্পের দুশ্চরিত্রপনা, আমেরিকার ডুবন্ত অর্থনীতি এবং সেখানকার পুঁজিপতিদের জন্য মুনাফা তৈরি করার প্রশ্নে এই যুদ্ধ। আর এই যুদ্ধের কারণে আমাদের গ্যাসের দাম বাড়বে, তেলের দাম বাড়বে। 1 কোটি আমাদের ভারতীয় তারা কাজ হারাবে। হতে পারে এই ডোনাল্ড ট্রাম্প 20,000 কিলোমিটার আমাদের এই গোলার্ধের বিপরীত দিকে, আমরা যদি উপরে হই আমাদের নিচে কত হাজার কিলোমিটার দূরে, সেখানে বসে ঠিক করে দেবে আমরা কোন দেশ থেকে তেল কিনব, আমাদের দেশে তেলের দাম কত হবে, গ্যাসের দাম কত হবে, এবং কদিন বাদে বলবে আমাদের দেশে আলু পেঁয়াজের দাম কত হবে। শুধু তা নয়, এই জাতীয় সরকার, এই জাতীয় প্রধানমন্ত্রী থাকলে ফরমান জারি হবে আমাদের দেশের মানুষ দৈনিক কত ক্যালোরি আমরা খাবো না। এইভাবে সেই যে ব্রিটিশরা যেরকম ভাবে আমাদের দেশ দখল করেছিল, সশরীরে এরকম একটা ইস্ট ইন্ডিয়া কোম্পানি হয়তোবা আগের মতো আসবে না, কিন্তু তার চাইতেও ভয়ঙ্কর, তার চাইতেও আরো আগ্রাসী এই সাম্রাজ্যবাদ আমাদের দেশের জনগণের
ঘাড়ের উপরে, পিঠের উপরে, পেটের উপরে 140 কোটি মানুষের অধিকারের উপরে আজকে তারা এইভাবে বসেছে। আমাদের দেশের নরেন্দ্র মোদী এবং তার দল এই হিন্দু রাষ্ট্রের নামে, যারা গত 12 বছর নানা রকম কায়দায় সরকার দখল করে যারা সরকার চালাচ্ছে, তার এই পরিণতি এটা কোথায় গিয়ে থামবে আমরা জানি না। কাজী বন্ধুরা, আজকে আমরা এই প্রতিবাদ মিছিলে সামিল হয়েছে, এটা শেষ না, এটা শুরু। এটাকে আরো দুর্বার করতে হবে, এটাকে আরো বহুমুখী সুদূর প্রসারে এবং ব্যাপক অংশের জনগণের অংশগ্রহণের মধ্য দিয়ে আরো দুর্বার করতে হবে। আমাদের দেশের স্বাধীনতা, বাঁচার অধিকার, আমাদের দুবেলা খাওয়ার যে সংস্থান, আমাদের মুখের গ্রাস কেড়ে নিচ্ছে, এটাকে রক্ষা করার জন্য কাজে সে আন্দোলনে দল মত নির্বিশেষে সমস্ত দেশপ্রেমিক, এদেশের স্বাধীনতা প্রেমী সমস্ত নাগরিকদের কাছে আহ্বান জানাচ্ছি, সোচ্চার হন, পথে নামুন, ঐক্যবদ্ধ হন। দেশকে দ্বিতীয়বার এই পরাধীনতার শৃঙ্খল পড়াচ্ছে আজকে, তা থেকে দেশকে মুক্ত রাখুন, মুক্ত করুন, এই আহ্বান জানিয়ে আবারও আপনারা যারা এই স্বল্প সময়ের নোটিশে আমাদের এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন এবং আমাদের বক্তব্য শুনেছেন, তাদের সকলকে অভিনন্দন, নমস্কার জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ।